রাত তখন একটার কাটা পেরিয়ে গেছে। বাড়ি জুড়ে গায়ে হলুদের ব্যস্ততা থেমে এসেছে কেবল অল্প কিছু আগে। ঠিক এমন এক মুহূর্তে মেহেরিশ উঠে আসে স্টেজ থেকে। গায়ে হলুদের জৌলুস আর শোরগোল পেরিয়ে মেয়েটার চোখে মুখে ক্লান্তির চাপে স্পষ্ট ভেসে উঠেছে। শরীরটা কেমন জানি বেদনায় ভার লাগছে। একবার হাত দিয়ে পেটটা চেপে ধরে চোখ কুঁচকে উঠে ব্যথায় কোনো রকম বাড়ির ভিতরে প্রবেশ করে। নিজ কক্ষে ঢুকে এগিয়ে যায় আলমারির দিকে। কাবাট খুলে একটা সুতির জামা খুঁজে হাতে নেয়। শাড়িটা পাল্টিয়ে ফেলতে পারলেই যেন বাঁচে। শরীরটা দুর্বল লাগছে বেশ। এমন সময় হঠাৎ পিছন থেকে দরজা লাগানোর শব্দ আটকে গিয়ে হঠাৎ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকে এক মুহূর্তে পূর্বকে নিজ কক্ষে দেখে ভরকে যায় সম্পূর্ণরূপে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তিটা বুকে দুহাত আড়াআড়িভাবে গুজে ঠায় দাঁড়িয়ে, দৃষ্টি তার দিকে নিবদ্ধ। মুহূর্তেই আটকে ওঠে মেহেরিশ, কণ্ঠ শুকিয়ে আসে। আপনি আপনি এখানে কি করছেন? সারাদিন কোথায় ছিলেন আপনি? কেউ দেখে ফেললে কি হবে ভেবেছেন? বের হন এক্ষুনি। পূর্বর কোনো উত্তর করল না। দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল ঠায়। মেহেরিশ আবারও চিন্তিত গলায় আওড়ালো, দয়া করে বের হন। কেউ দেখলে কি ভাববে? কি ভাববে? বর রাতের বেলায় তার বইয়ের রুম এসেছে, এতে কারো বাড়াবাড়ি কি আছে? তুই কি ভাবছিস আমি এসবের পরোয়া করি? মেহেরিশ গলার স্বর শক্ত করে আবার বলে, সারাদিন বইয়ের কোনো খবর ছিল না বউ বউ করতে। দয়া করে যান, এখানে আপনাকে থাকা একদম অনুচিত। বউকে দিনে থেকে বেশি রাতে প্রয়োজন হয়, এটা বুঝিস না? তাই বলে ভাবিস না তোর বর দুর্বল। আসলে বউ দুর্বল দেখে দিনের বেলা আসার রিস্ক নেইনি। জানিসই তো, তোকে দেখলে আমি আবার ঠিকঠাক থাকতে পারি না বলে পূর্ব ধীরে পা ফেলে সামনে এগিয়ে আসে। এরপর গলার স্বর আরও কাঁধে নামিয়ে বলতে এগিয়ে আসতে আসতে, আমায় কি তোর সো কোল্ড প্রেমিক পুরুষ মনে হয়? বউকে দ্বিতীয়বার বিয়ে করেছি, তারপরও তোর রুমে আসা নিয়ে আমার ভয় দেখাচ্ছিস? যা, পেলাম না আমি ভয়। আজ রাতে এখানেই থাকবো তোর রুমে। শুধু একই রুমে নয়, বরং একই বেডে, ইভেন একই কমফোর্টের ভিতর। আই হোপ তুই ভালো করে বুঝতে পারছিস হোয়াট আই মিন। এখানে কে কী করবে করতে বল। আমি অসুস্থ পূর্ব ভাই। দুবার বিয়ে করার পরও কোন জ্ঞানে ভাই বলছিস আমায়? আগে আমাদের মধ্যে যা হয়েছে, ইভেন একটু পর আমাদের মধ্যে যা হবে, তারপরও ভাই ভাই বলতে লজ্জা করলো না তোর? পূর্ব এগিয়ে আসে একদম সামনে। মেহেরিশ পেছাতে পেছাতে হোঁচট খেয়ে পড়ে খাটের কোণায় ঠেকে থেমে যায়। আর পেছনে যাওয়ার কোনো পথ নেই। পূর্ব একদম সামনে এসে দাঁড়ায়। নিজের ওই বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ চোখ দ্বারা পরখ করে মেহেরিশের আপাদমস্তক। বাঙালি সাজে সজ্জিত নিজের নববধূকে দেখে মন ভরে। শরীরের তাজা ফুলের গহনার কাছে এসে গাঢ় করে শ্বাস টেনে নিঃশ্বাস নেয়। শিউরে ওঠে মেহেরিশ। আরও কয়েক কদম পিছাতে চাইলেও পারে না মেয়েটা। পিছনে যাওয়ার আর জায়গা অবশিষ্ট নেই। পূর্বর কাছে এসে শ্বাস টানতে কেঁপে উঠে ক্ষণে ক্ষণে। লক্ষ্য করে পূর্ব সেটা বলে উঠে সোজা সাপটা কণ্ঠে, এভাবে কাঁপছিস কেন? মেরেছি তোকে নাকি বকেছি? একটু আদরিত করব, এমন রিয়াক্ট করছিস কেন? মেহেরিশ পূর্বের মতিগতি বুঝতে পেরে কাঁপা কাঁপা গলা অস্ফুটভাবে বিড়বিড় করে বলল, আমি অসুস্থ পূর্ব ভাই। কি বালের অসুস্থ অসুস্থ লাগিয়েছিস তখন থেকে? দীপিত বউ সেজে দাঁড়িয়ে আছিস, কি হয়েছে বল? শরীর খারাপ লাগছে? দুপাশে মাথা নাড়ায় মেহেরিশ। পূর্ব বুঝতে না পেরে ফের প্রশ্ন করে, তাহলে? নিরুত্তর মেহেরিশ। মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে না। আর পূর্ব কিছু একটা বুঝতে পেরে ভুরু কুঁচকে সরাসরি বলে উঠল, পিরিয়ড চলছে তোর? সাথে সাথে লজ্জা আড়ষ্টতায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয় মেহেরিশ। কান দিয়ে রীতিমতো গরম ধোয়া বের হচ্ছে ওর। এই লোক লাগামহীন জানতো, তবে এতটা লাগামহীন সেটা বুঝতে পারেনি ও। মেহেরিশকে এভাবে রোবটের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তিতে ঘুরে দাঁড়ালো পূর্ব। বিরক্তকর স্বরে বিড়বিড় করে আওড়ালো, খেয়েছিস কিছু?
বেশি পেন হচ্ছে না? ঠিক আছি, ঘুমালে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হবেই তো। আমার ঘুম উড়িয়ে তুই এখন শান্তিতে ঘুমাবি, আর আমি বসে বসে সেটা দেখব ভেবেছিস? বলি সোজা মেহেরিসের বেডের ওপর গিয়ে বসলো পূর্ব। এরপর হাতের ইশারা মেহেরিসকে ডেকে বলল, এদিকে আয়। গুটি গুটি পায়ে এগিয়ে গেল মেহেরিস। এরপর পূর্বের চোখের ইশারায় ওকে বিছানার মাঝখানে দেখিয়ে বলল, বস এখানে। বাথরুমের মতোই বিছানার ওপর গিয়ে উঠে বসলো মেহেরিস। মেহেরিস উঠে বসতেই ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল পূর্ব। এরপর চোখ দুটো বন্ধ করে বলল, মাথা টিপে দে। যে পর্যন্ত আমার ঘুম না পাচ্ছে সে পর্যন্ত তোরও ঘুম নেই, এটাই তোর শাস্তি। এতে আমার দোষ কোথায় পূর্ব ভাই? আমি কি করেছি? সব থেকে বড় দোষী তো তুই নিজেই। শরীর তোর, সমস্যাও তোর, তাই শাস্তিটাও তুই ভোগ করবি। নে শুরু কর। তপ্ত শ্বাস ছেড়ে নরম তুলতুলে হাত দুটো ডুবিয়ে দিল সিল্কি ঝাঁকড়া চুলগুলোয়। এভাবে ঘড়ির কাঁটা সেকেন্ড পেরিয়ে মিনিট, মিনিট পেরিয়ে ঘন্টা পার হতে চলো। একটা পারের জন্য থামেনি মেহেরিস। আর না তো এই লোক থামতে বলেছে। ঘুমাচ্ছে বলেও মনে হচ্ছে না ওর কাছে। ঘুমালে নিঃশ্বাস ভারী হয়, ঘন হয়, কিন্তু এই লোকের শ্বাস প্রশ্বাস তো স্বাভাবিক। মেহেরিস ধৈর্যহারা হলো একটা সময়। একটু ঝুঁকে লক্ষ্য করলো লোকটা ঘুমিয়ে কিনা দেখতে। এমনিও দু চোখ মেলে তাকালো পূর্ব। চোখাচোখি হলো দুজনের। আমার দিকে এভাবে নজর দিচ্ছিস কেন? তোর মতলব কী রে? ভ্যাকাচাকা খেলো মেহেরিস পুরোদমে। থমথমে গলা আওড়ালো, আপনি ঘুমাননি এখনো? কেন? ঘুমালে কি আমার ঘুমানোর সুযোগ নিতি নাকি? করতে বলছি চুপচাপ করতে থাক, একটু থামবি না? হতাশ চিত্রে পুনরায় হাত বুলালো মেহেরিস। মনে মনে রাগ হচ্ছে ভীষণ, তবে প্রকাশ করল না সেটা। তন্নমধ্যে হুট করে পূর্ব বসলো আরেক কাণ্ড। মেহেরিসের বাঙালি স্টাইল শাড়ি পরার পরও থাকা দরুন পেটের কাছ থেকে শাড়ির আঁচলটা কিঞ্চিত সরে গেছে, আর সেই সুযোগে মেহেরিসের নরম ফর্সা উদরখানা উকি দিতেই কোলে শুয়ে থাকা পূর্ব মেহেরিসের কোমরে নাক ঘষে দিতে কেঁপে উঠল মেহেরিস। মাথা হাত বুলানো থেমে গেল অমনি। খেয়ে উঠল পূর্ব। এভাবে কেঁপে কেঁপে কি আমার সিরিয়াস করতে চাইছিস? মনে রাখিস, আমি সিরিয়াস হলে কিন্তু তোর এই তালবাহানার বিপরীতে গিয়ে তোকে আমার করে নিব। মেহেরিস পড়ল মহাফাসাদে। এই লোক আস্ত এক বজ্জাত। দাঁতে দাঁত পিষে জবাব দিল, আপনি এমন করছেন কেন? কি করছি আমি? অত্যন্ত স্বাভাবিক সাবলীল জবাব, যেন সে কিছুই করেনি। সাধু মেহেরিস রেগে মেগে বলল, হাত ব্যথা করছে আমার, ঘুম পাচ্ছে ভীষণ। ঘুমাতে দিন না প্লিজ। সত্যি ঘুম পাচ্ছে অনেক। আগামীকাল সকাল সকাল উঠতে হবে। আপনার তো কোনো টেনশন নেই। সব জ্বালা তো আমার। ওকে, ঘুমাতে পারিস, তবে একটা শর্ত আছে। এখানেও সত্য? চোখ মুখ কুচকে বলে উঠল মেহেরিস। পরপর তপ্ত শ্বাস ছেড়ে বলুন কি সত্য? পূর্ব কিছু না বলে সোজা হয়ে শুয়ে পড়ল বেডে। আকস্মিক কোনো পূর্ণ সংকেত ছাড়াই হাতে হেঁচকার টান সোজা এনে ফালালো ওর প্রশস্ত বুকে। মেহেরিস নিজেকে সামলিয়ে নেওয়ার আগে ওর মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল পূর্ব, একটু এভাবে থাক যান। অনেক দিন নির্ঘুম আমি, একটু শান্তিতে ঘুমাতে দে প্লিজ। তবে পূর্বের এই শান্তিটুকু মেহেরিসের সহ্য হলো, বোধহয় প্রকৃতির সহ্য হলো না। তাই তো ঠিক অমন সময় দরজার বারবার করাঘাতে কর্কশ শব্দে দাঁতে দাঁত পিষে নিজেকে শান্ত রাখতে প্রাস চালালো পূর্ব। হঠাৎ করাঘাতে ঠক ঠক ধীর শব্দে পূর্বের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। এইবার বিরক্তিতে চোখ লাল করে ধপ করে উঠে দাঁড়ালো সে। দরজার দিকে এগিয়ে গিয়ে ঝাঁঝালোতে খুলে দিল দরজাটার সামনে। মুনতাহা দাঁড়িয়ে, চোখ মুখে অস্বস্তি ছাপ স্পষ্ট ফুটে উঠেছে মেয়েটার। চোখের দৃষ্টি যেন মুহূর্তে মেহেরিসের ঘরের বাইরে পূর্বকে আবিষ্কার করলে অমনি ওর মুখটা বিবর্ণ হয়ে উঠল। থতমত খেলো সাথে সাথে পূর্বকে। এমনিতে ভয় পায় মুনতাহা, তার উপর আবার এভাবে রেগে মেগে দরজা খুলতে দেখে বুঝতে পারল সঠিক সময় আসেনিও। তাই তো এমনভাবে রেগে আছে লোকটা। শুষ্ক ঢোক গিলে নিল মুনতাহা।
একবার। পূর্ব দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ হিসিসের স্বরে বলল, কি সমস্যা তোদের? তোর কি আমার একটু শান্তিতে ঘুমাতে দিবি না? মন্থা গলা শুকিয়ে এলো, ভয় আর সংকোচে গলার শব্দ আটকে গেল ওর। তারপর কোনো রকম নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলল, সরি পূর্ব ভাই, আমি জানতাম না আপনি এখানে আছেন। আসলে আসপিয়া। পূর্বের চোখ রীতিমতো নেমে এলো মন্থার ভীত আদলখানা। একমাত্র ছোট বোন প্রসঙ্গে আসতে কেমন ঠান্ডা হয়ে এলো কণ্ঠেশ্বর। আসপিয়া, কি হয়েছে আসপিয়া? মন্থা কোনো রকম ঢোক গিলে আমতা আমতা করে বলো, আসপিয়া দরজা খুলছে না। আমরা অনেকক্ষণ ধরে ডাকছি, কোনো সাড়া শব্দ নেই, তাই মেহুকে ডাকতে এসেছিলাম, ও ডাকলে হয়তো। বাক্যটা শেষ করার আগে পূর্ব ধৈর্যহারা ছুটে বিন্দুমাত্র দেরি না করে বজ্রের গতিতে ঘরে ছেড়ে বেরিয়ে গেল বাইরে। মন্থা থমকে একসাথে সরে দাঁড়ালো। পূর্বে চলার গতিতে বাতাসও বোধ হয় থমকে দাঁড়াবে। ওদিকে মেহেরিশও ছুটে এলো দরজার সম্মুখে। কয়েক সেকেন্ডের মধ্যে আসপিয়া কক্ষে সামনে এসে হাজির হলো পূর্ব। ওখানে ইতিমধ্যে পুরো বাড়ি জড়ো হয়ে গেছে। উদ্বেগের রেখা সবার কপালে। রাবেয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে গলা ফাটিয়ে ডাকছে মেয়েকে, চোখে মুখে আতঙ্কর ছাপ, গলার চিন্তিত সুর। কিন্তু পূর্ব কারো দিকে না তাকিয়ে এগিয়ে গেল সামনে। কয়েক সেকেন্ড থেমে শক্ত করে পা জমিয়ে পরপর কয়েকটা প্রচণ্ড জোরে লাথি বসালো দরজায়। একেবারে দুবার, পরপর কয়েকবার এক নাগাড়ে লাথিতে হুড়মুড় করে খুলে গেল দরজার সিটকিনি। পূর্ব ঝড়ের মতো প্রবেশ করল কক্ষে। চোখ বুলিয়ে নিতে এক মুহূর্তের সময় নিল না ওর। আসপিয়ার হাতে একটা ফকফকে হারালো ফল কাটার ছুরি। দরজা ভাঙার শব্দে হতচকিত হয়ে পিছনে ঘুরে তাকাতে ভাইকে নিজ কক্ষে উপস্থিত দেখে ভরকে গেল আসপিয়া। ভাইকে চোখের সামনে দেখে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছুরিটা হাতে থেকে ফেলে আকস্মিক দৌড়ে এসে জড়িয়ে ধরল ভাইকে। সাথে সাথে বুকে ভাসানো কান্নায় কেঁপে উঠল তার ছোট্ট শরীরটা। পূর্বের বুকটা অজানা অস্থিরতায় কেঁপে উঠল যেন। আসপিয়া অশ্রুসিক্ত কান্না সমস্ত ঘরটাকে নিঃশব্দে কাঁপিয়ে দিল। এক অনাবিল ভালোবাসার টান ও এক অসীম স্নেহের স্পর্শে ভাই বোন দুজনকে ডুবে গেল অপার আবেগের সমুদ্রে। পূর্বের কণ্ঠ এক অদ্ভুত কোমলতা আর সংখ্যা মিছিলে আসন্ন। গভীর শ্রেণী মিশিয়ে আসপিয়া কাঁধ দুটো আঁকড়ে ধরে নিচুম হয়ে মুখোমুখি হলো কিঞ্চিত। নরম ধীর কণ্ঠে বলে উঠল, কি হয়েছে বোন? কান্না করছিস কেন? আমাকে বল, ভাইকে বল, কি হয়েছে? কে কি বলেছে তোকে? আসপিয়া মাথা নাড়ায় শক্তিটুকু হারিয়ে ফেলছে। ভাইয়ের বুকে সঙ্গে মুখ লুকিয়ে শুধু কাঁদছে হাহাকার ভরা গলায়। পূর্বের চোখ গাঢ় হয়ে উঠল। চোখের পলক ফেলে সেও আরেকবার নিচু হয়ে বলল, কেউ কিছু বলেছে তোকে? কি হয়েছে বল? কার এত বড় সাহস যে আমার বোনকে কাঁদিয়েছে? বল আমাকে। ভাই বোনের এমন ভালোবাসাময় আবেগীয় দৃশ্যের চারপাশে মানুষজন নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সবার কৌতূহল উদ্বেগী চোখে এদিকেই চেয়ে। কারো মুখে কোনো কথা নেই। এদিকে আসপিয়া হঠাৎ একটু সরে ভাইয়ের দিকে চেয়ে ফুঁপিয়ে উঠল। ছোট মুখটা কান্নায় ফুলে উঠেছে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। সেই আদুরি মুখটা একটুখানি তুলে ধরে অসহায়ের মতো চেয়ে রইল ভাইয়ের চোখে। পূর্ব সেই মুখটা গভীর দৃষ্টিতে কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করল। একবার চোখ বুলিয়ে নিল মাথা থেকে গাল পর্যন্ত। বোনের মুখে প্রতিটি রেখা হয়তো তার মনে কোনো অজানা বার্তা পাঠালো। কি বুঝলো কে জানে। মুহূর্তের মধ্যে শক্ত হয়ে উঠল পূর্বের চোয়াল। সেনের হাত দুটি সরিয়ে নিল সে। পরক্ষণে নির্দয় কঠিন চোখে চারপাশে তাকিয়ে ঘর থেকে ঝড়ের বেগে বেরিয়ে গেল পূর্বের রুম থেকে বের হতে সকলে হন্তদন্ত হয়ে প্রবেশ করল রুমে। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠলেন। ছাদের ওপর তন্মা নির্লিপ্ত ভঙ্গিতে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে এখনো দূরে দিগন্ত উদাস দৃষ্টিতে তাকিয়ে সে। পাশে দাঁড়িয়ে সাব্বির ফোন স্কুলে ব্যস্ত। স্ক্রিনে লেগে থাকা কয়েকটা রক্তাক্ত ছবিতে নিকৃষ্টি মিটমিটে হাসছে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে বজ্রকণ্ঠে গর্জে উঠল পূর্ব, তোর এত বড় স্পর্ধা হইল কিভাবে তন্ময়?
প্রচণ্ড গর্জনে সাব্বির আর তন্ময় দুজনে চমকে পিছনে ঘুরে তাকালো। পূর্বের চোখে আগুন নিয়ে সোজা এগিয়ে গিয়ে তন্ময়ের গালে সজোরে এক ঘুষি বসিয়ে দিল। তন্ময় ছিটকে কয়েক কদম পিছিয়ে গেল। ঠোঁটের কোণে রক্তরেখা জমে গেল ইতিমধ্যেই। গাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে। সাব্বির মুহূর্তে ফোন বন্ধ করে হতবাক হয়ে দাঁড়িয়ে গেল। তন্ময়ের মুখে কোনো কথা নেই, কোনো প্রতিবাদ নেই, শুধু চোখ নামিয়ে নিচু করে দাঁড়িয়ে রইল। তন্ময়কে দেখে মনে হচ্ছে সে আগে থেকে জানতো এমন কিছু হবে। পূর্বের বুকের মধ্যে আগুনের গোলা দাউ দাউ করে জ্বলছে এখনও। চোখের শিরাগুলো রক্তিম হয়ে উঠছে। কণ্ঠস্বর ঘৃণা আর অভিমানে কাঁপতে কাঁপতে সে আরও এক ধাপ এগিয়ে তন্ময়ের কলার ধরে বসল। তোর এত সাহস হলো কি করে? তুই এই সানবি শাহান পূর্বের বোনকে কাদাস? কি ভাবছিস নিজেকে? ঠিক তখনই সাব্বির থমকে দাঁড়ালো। ওদের মধ্যে এগিয়ে এসে পূর্বের হাতটা চেপে ধরল। তন্ময়ের কলার ছোটানোর চেষ্টা করে দূরত্ব বলল, ভাই থাম, একবার শোন কি করেছে ও সেটা তো বল। পূর্বের বুক ওঠানামা করছে প্রচণ্ড রাগে, হাতের শিরাগুলো ফুলে উঠছে। সাব্বিরের বাধা ওর আক্রোশে সামান্য হিলাতে পারল না। সাব্বির তড়িঘড়ি এগিয়ে এলো। পূর্বের কবজিতে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে কাপা কণ্ঠে বলল, ভাই ছাড়, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? কি করছে ও? পূর্বের বুকের ভিতর থেকে গর্জে উঠল ক্ষোভে আগুন। সাব্বির হাতটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তীব্র তাচ্ছিল বলে উঠল, কি করছে? আমার বোনকে রিফিউজ করার সাহস কই থেকে এলো? বলে চোখ লাল, চল শক্ত করে সামনে দাঁড়িয়ে থাকা তন্ময়কে আঙুল তুলল পূর্ব। কণ্ঠে রক্ত টক বগিয়ে ফুঁসে উঠছে ওর। পরপর একই স্বরে বলতে লাগলো, নিজেকে কি ভাবেও আমার বোনকে রিজেক্ট করে? আমার পরিবারের মান সম্মান, আমার বোনের সম্মান নিয়ে খেলা করার সাহসও হয় কোথা থেকে ওর? কত বড় কলিজা আমার বোনকে কাদায়ও। চারদিকে নিস্তব্ধ হয়ে আছে। তন্ময় মাথা নিচু করে দাঁড়িয়ে এখনও লাস লজ্জা আর অপরাধবোধে পুরে ভিতরটা ছাড়খাড়। পূর্বের বুক ওঠানামা করছে তখনও। রাগে কণ্ঠস্বর আর গর্জে উঠল, কথা বলতে বল। ওকে সাব্বির, আমার রাগ উঠছে আরও, ওকে কথা বলতে বল। সাব্বির হতভম্ব হয়ে এক পা পিছিয়ে গিয়ে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় মাথা নিচু করে নীরব, ঠোঁট শক্ত করে রেখেছে। অবশেষে ভারী গলায় মাথা তুলে বলল, ভাই আমি সত্যি বুঝিনি ব্যাপারটা এত দূর পর্যন্ত গড়াবে। আমি নিজেকে সবসময় যথেষ্ট দূরত্বে রেখেছি। বিশ্বাস কর ভাই, তোর বিশ্বাসে ধার ধারি না আমি। তুই কি ভাবছিস আমি কিছুই বুঝি না? আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ মনে করছিস? এরপর থেমে আবারও বলল, তোর জন্য আমার বোন আজ চোখে পানি ফেলছে। শুধু কান্না না, সুইসাইড পর্যন্ত করতে চাচ্ছিল। তন্ময় বিস্ফোরিত চোখে তাকালো, মানে আসবে আর পূর্ব এক পা এগিয়ে এসে দাঁত চেপে বলল, হ্যাঁ সুইসাইড। শুধুমাত্র তোর কারণে আমার বোনের চোখে পানি এনে তুই এখানে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলছিস। কি বলছিস ওকে? জানিস না ও কার বোন? তন্ময়ের গলা শুকিয়ে গেল, কণ্ঠস্বর কম্পমান হয়ে উঠল। আমি সত্যি লজ্জিত ভাই, আমি বুঝতে পারিনি এমন কিছু হতে যাবে। আমি দুঃখিত। পূর্ব বজ্রকণ্ঠে বলল, ভুল করছিস তো, প্রায়শ্চিত্ত তোকে করতে হবে। এখানে মাপ নেই, ক্ষমা করার কোনো প্রশ্নই আসছে না। তন্ময় মাথা নিচু করে তীব্র অনুতাপ নিয়ে বলল, কি করতে হবে বল ভাই, আমি সব করতে রাজি, তবুও আমায় ভুল বুঝিস না প্লিজ। পূর্ব শ্বাস টেনে শক্ত গলা বলল, আমি আমার বোনের মুখে হাসি দেখতে চাই। এখন এর জন্য তোকে যা করতে হবে তাই করবি। নিজের ইগো, অহংকার সব মাটিতে মিশে দিয়ে যা লাগবে সব। শুনতে পাচ্ছিস? আমার বোনের চোখে যেন আর কোনোদিনও অশ্রু না দেখি, বুঝেছিস? তন্ময় যেন হঠাৎ ধাতস্থ হলো, চোখ ভিজে উঠল ওর। মুহূর্তে দুপা এগিয়ে ঝাঁপিয়ে পড়ল পূর্বের ওপর, শক্ত করে জড়িয়ে ধরে ভেঙে পড়ল কান্নায়। ছেলেরা এত সহজে কাঁদে বুঝি? নাক টানতে টানতে অস্ফুট স্বরে আওড়ালো, ভাই বিশ্বাস কর,
তোর মতো বন্ধু পেয়ে আমার নিজেকে আজ পৃথিবীর সবচেয়ে লাকি বলে মনে হচ্ছে। আমি সত্যি ভুল করেছিলাম ভাই, তবে এইবার নিজের করা ভুলে প্রায়শ্চিত্ত করব আমি, আর সেটা খুবই শীঘ্রই। তোর বোনকে খুব শীঘ্রই সবার সামনে নিজের করে তুলে নিয়ে যাব। পূর্ব প্রথমে হতচকিত হয়ে বলল। তন্ময় আচরণের মুহূর্তের জন্য দ্বিধা তৈরি হলো, পরক্ষণে তীব্র বিরক্তিতে ঠেলে সরাতে লাগলো তন্ময়কে। জল শক্ত করে বলল, শালা ছাড় আমাকে, আমাকে এভাবে জড়িয়ে ধরার অধিকার একমাত্র আমার বউয়ের আছে। তুই ওর অধিকার নষ্ট করতে পারিস না, স্যার বলছি। তন্ময় নিজের অপ্রস্তুত দশা সামলাতে চুপচাপ এক ধাক্কায় নিজেকে সারিয়ে নিল। পূর্ব তখনও দাঁড়িয়ে, জল শক্ত বুক ফুলে বলল, আগামী দিন থেকে আমার বোনের হাসি হবে তোর পরীক্ষা। পারবি তো পাশ করতে? সামনের বছর মামার ডাক শুনবি তুই শালা। এমন উত্তপ্ত পরিবেশে হঠাৎই সাব্বির তার চিরচেনা মুডে ফিরে এলো। দু হাত প্যান্টের পকেটে গুজে ভাঙা ভাঙা গলায় মৃদু হেসে বলে উঠল, ভাই একটা কথা বলি। এই যে তুই ভাবি এক হলি তন্ময়, লাইন ক্লিয়ার। এখনই আমাকে দেখ, তোদের মিঙ্গেলদের মাঝে আমি এক আনারি সিঙ্গেল মানুষ না। মানে ভাই বলছিলাম কি, আমার কোনো ব্যবস্থাটা করতে পারিস না? তোর কোনো দূর সম্পর্কের শালিটালি নেই? সাব্বিরের এহেন বার্তায় পূর্বের মুখে বিরক্ত ফুটে উঠল। তন্ময় মাথা নাড়াতে নাড়াতে বলে উঠল, আগামীকাল তোর যেন মেঘ খোঁজার মিশনে নামবো, দাঁড়া।